ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে? এই মুহূর্তে ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের বৈঠক চলছে। ওয়াকার সাহেব ক্ষমতা নিয়ে নিছে আর ইউনূস স্যার অ্যারেস্ট। তো সমস্ত ফুল এই ওয়াকার সাহেবকে এবং সেনাবাহিনীকে মানুষ এমন ভাষায় আমি আর কোনো সেনাপ্রধানকে কথা বলতে দেখিনি, একদম কলিজা ভরে গেছে, মনে হচ্ছে ইয়েস এইরকমই বলা উচিত, কারণ তিনি সেনাবাহিনীকে লিড করছেন। আমাদের সেনাপ্রধান দ্য ব্লুটুথ ম্যান জেনারেল ওয়াকারুজ্জামান আজকে যে বার্তা দিছে ভাই। সেনাপ্রধানের বাসভবনে একটা বৈঠক চলছে। সেনাপ্রধানের বাসভবনে 40টিরও বেশি গাড়ি প্রবেশ করেছে এবং এই গাড়িগুলোতে সেনাবাহিনীর দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। হাত কাটে, সৌদি আরব হাত কাটে, বাইতুল মোকাররমের সামনে যদি একটা হাত কাটা হতো, বাংলাদেশ সোনার বাংলাদেশ হতো। ইউনূসের বাংলাদেশ না, সোনার বাংলাদেশ হতো। ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে? আমি শিরোনামটা সরাসরি ক্যান্টনমেন্ট থেকে সিদ্ধান্ত আসতে যাচ্ছে এমনটাই বললাম, কারণ ইতিমধ্যে বাংলাদেশের মানুষ জেনে গেছে যে আমি যে মুহূর্তে এই ভিডিওটা রেকর্ড করছি, ঠিক সেই মুহূর্তে ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের বৈঠক চলছে এবং দিনের বিভিন্ন ভাগে তিন বাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক হবার কথা আছে এমনটাই জানা যাচ্ছে। বিশেষ করে এটি সর্বসাধারণকে জানার পথ উন্মুক্ত করে দিয়েছেন ভারতের নয়াদিল্লির বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দীর খবর থেকে। ঠিক এমনি একটি বৈঠক হয়েছিল 3 আগস্ট 2024। সেই বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছিল 5 আগস্টের সরকার পতনটি, কিন্তু সেই বৈঠকটি সরকার পতনকে ত্বরান্বিত করেছিল। আজকের বৈঠকে কি হবে সেটি বলা কঠিন। আজকের বৈঠকটি মূলত মিয়ানমারে রাখাইন রাজ্যে যে হিউম্যানিটেরিয়ান করিডোর সেটি নিয়েই, যে সেনাপ্রধান এই করিডোরের ব্যাপারে নেতিবাচক, অর্থাৎ করিডোর নিয়ে তিনি আগ্রহী নন। করিডোর নিয়ে আগ্রহীটা হবেন কেন? আমরা নিকট অতীতে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে সেখানে যদি হিউম্যানিটেরিয়ান করিডোর দেখি, সেখানে নেতিবাচক ঘটনা আছে। এটি ভিন্ন বিস্তারিত আলাপ করতে হয়। আবার ইসরায়েল প্যালেস্টাইনের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে নেতিবাচক অভিজ্ঞতা আছে। এটি জাতিসংঘ স্বীকৃত করিডোর ব্যবস্থা, মানবিক কারণে খাদ্য ঔষধ মানুষকে সরিয়ে নেওয়া নানা কারণে ব্যবহার হয়, কিন্তু মানবিকতার নামে অমানবিক কাজ হয় করিডোরকে কেন্দ্র করে। জেনারেল ওয়াকারুজ্জামান একজন দেশপ্রেমিক মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ, তিনিও বলছেন, তিনিও জানেন, এবং এইখানে করিডোর হলে আরও বহুমুখী সমস্যা আছে। 3 আগস্টের বৈঠকের ফলশ্রুতিতে 5 আগস্ট ঘটেছিল। আজকে 20 মের বৈঠক থেকে কি ঘটতে যাচ্ছে, এটি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ দেশ রসাতলে, এমনকি সেনাবাহিনীতে, আমি গতকালকের ভিডিওতে বলেছি, সেনাবাহিনীতেও নানা রকম সমস্যা তৈরির একটা পায়তারা চলছে। আপনাদের নিশ্চয়ই বিডিআর বিদ্রোহের কথা মনে আছে। আজকে সৈনিকদের খেপিয়ে দেওয়ার পায়তারা চলছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা নানাভাবে, বিডিআর বিদ্রোহের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, নানা রকম কুচক্রী অফিসারদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চাইছে। নিশ্চয়ই সেনাবাহিনী দেখছে, সেনাবাহিনী এটা উপলব্ধি করছে। এগুলো থেকে অবসান হতে হবে। এগুলো থেকে অবসান হতে হলে কি করা উচিত, কি করা যায়, তারা নিশ্চয়ই ভালো জানেন। আমরা সেই বৈঠকের দিকে অধীর আগ্রহে অপেক্ষায় আছি। আমরা নিশ্চয়ই একটা ইতিবাচক কিছু দেখব, যে দেশ যেভাবে চলছে এভাবে চলতে পারে না। দেশ যেন অতি দ্রুত নির্বাচনের দিকে ধাবিত হয়। রাজনৈতিক ঝড় আমরা প্রত্যক্ষ করছি, আর এই ঝড়ে এনসিপি বনাম বিএনপির মধ্যে একটা খেলা শুরু হয়েছে, রাজনৈতিক খেলা। দুই দলেরই লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। তবে কিংস পার্টি হিসাবে এনসিপি যেই সুনাম অথবা ধরেন কি বলা হয় যে বীরত্ব অর্জন করেছে, সেই বীরত্ব অর্জনের জায়গা থেকে মাঝে মাঝে এনসিপির নেতাকর্মীরা এমন এমন বক্তব্য দেন যাতে বিএনপির পুরো শরীরেই আগুন ধরে যায়। অলরেডি এনসিপির একসময়ের হিরোরা কারুর গলায় আজকে আমরা দেখছি যে আইকনিক জুতার মালা দেখছি, কাউকে ডাস্টবিন বানিয়ে ময়লা নিক্ষেপ করতে দেখছি, আবার কাউকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, আলটিমেটাম আসছে ক্ষমা চাইতে হবে। আর এবার এই খেলার মধ্যে যিনি এগিয়ে এসে পড়ে গেছেন তার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। দর্শক, হাসনাত গত সপ্তাহে, সম্ভবত এই সপ্তাহে আপনার কুমিল্লা গিয়েছিল। সেখানে গিয়া হাসনাত একটা বক্তব্য দিয়েছে, যে বক্তব্যটাকে ঘিরে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা তারা প্রতিক্রিয়া জানিয়েছে। আর বিশেষ করে কুমিল্লার যারা কি বলে যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আছেন, বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের প্রত্যেকেই ব্যাপক প্রতিক্রিয়া এবং ক্ষোভ প্রকাশ করেছে, চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে। আর যদি হাসনাত প্রমাণ করতে না পারে তাহলে
তাকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা এমনকি তার বক্তব্য প্রত্যাহার করে তাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্য যে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে, কেউ কেউ বলছে যে তোমাদের রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে কেন? যখন এনসিপির ফান্ডিং ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন ছিল এই যে বিলাসবহুল আপনাদের ব্যবস্থা, খরচ, আত্মপ্রকাশ অনুষ্ঠান, এত যে ইফতারি, বিরিয়ানি পার্টি, কম্বল, হেলিকপ্টার, গাড়ি, এগুলো কই থেকে আসে? 3 দিন আগেও আপনাদের কারো পায়ে ছিল 150 টাকা দামের চপ্পল। 3 দিন আগেও আপনাদের পারিবারিকভাবে কারোর বাবা মাদ্রাসা শিক্ষক, কারো হাই স্কুলের টিচার, কারো প্রাইমারি স্কুলের টিচার, আপনাদের বাবাদের এই পয়সা কই থেকে আসলো? তখন থেকে তাদের যে বক্তব্যটা ছিল তাদেরকে অনেকেই টাকা দেয়, তবে সেই ব্যবসায়ীদের মানে কল্যাণে বা তাদের নিরাপত্তা চিন্তা করে তারা নাম প্রকাশ করছেন। এমনকি কয়েকটি বড় বড় কোম্পানিজের নাম উঠে আসছে, তখনই সন্দেহ হয়েছে যে আপনারা নাম যখন প্রকাশ করেন না, আপনারা আওয়ামী লীগের টাকা খাইয়া আপনারা আপনাদের দল বানাচ্ছেন। এটা ছিল পাল্টা বক্তব্য বিএনপির বা যারা সমালোচক আছে এনসিপির। এখন 19 মে গতকালকে কুমিল্লা প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছে কুমিল্লার বিএনপি নেতারা। তারা বলছেন যে বিভাগীয় নেতারা যে হাসনাতের এই বক্তব্য হচ্ছে শিশুসুলভ, রাজনৈতিক অপরিপক্কতার বহিঃপ্রকাশ এবং মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ। মানে মানসিকভাবে ভারসাম্য নাই হাসনাত আব্দুল্লাহ। এটা অনেকেই বলেন যে জোশে আইসা সামনে অডিয়েন্স দেখা মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেন তারা ভুলে যায় যে তারা কে বা কাদের নিয়ে কথা বলছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া। তিনি বলছেন কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। এই ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয়, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, দায়িত্ব জ্ঞানহীন, বিভ্রান্তিকর উক্তি যা আমাদের ব্যথিত এবং ক্ষুব্ধ করেছে। এই ধরনের বক্তব্য রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করে। তার বক্তব্য, যে ব্যক্তি কিংস পার্টি নামে পরিচিত এনসিপির মুখপাত্র হয়ে দায়িত্ব জ্ঞানহীন উস্কানিমূলক বক্তব্য দেন তার রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ। আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের উচিত হবে এই ধরনের ছেলে মানুষই অপরিপক্ক রাজনীতিবিদদের মাঠ থেকে সরিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। তো ফাইনালি তাদের বক্তব্য যে আপনার এই আন্দোলনে বিএনপিরও যথেষ্ট ভূমিকা ছিল এবং হাসনাত আব্দুল্লাহকে 1 সপ্তাহের সময় দেওয়া হয়েছে। হাসনাত যদি তার বক্তব্য প্রত্যাহার না করে নিঃশর্ত ক্ষমা না চায়, তাহলে কুমিল্লার কোথাও সে মিটিং মিছিল করতে পারবে না। কেন্দ্রীয় বিএনপির কাছে তাকে ক্ষমা চাইতে হবে। তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছি, 1 সপ্তাহ আমরা তাকে সময় দিলাম। এখন হাসনাতের যে ঘাটতেরা স্বভাব, মোটামুটি আমরা যতটুকু চিনি তাকে, হাসনাত ক্ষমা চাইবে কিনা, অথবা বিএনপি সম্পর্কে তিনি যে অভিযোগ এনেছেন, কোথায় কোন বিএনপির নেতা কোন আওয়ামী লীগের নেতা থেকে টাকা নিয়ে দল চালাইতেছে, সেটাও তিনি স্পষ্ট কোনো প্রমাণ অথবা ডকুমেন্টারি কোনো বক্তব্য তিনি কিন্তু দেননি, অথবা তার যুক্তির সপক্ষে কোথাও তিনি উপস্থাপন করতে পারেননি। কি মনে হয় এনসিপি বনাম বিএনপির এই ঝড় কত দূর যাবে? বা হাসনাত ঝুঁকবে, নাকি বিএনপি বলার জন্য বলছে পরবর্তী সময় তারা আবার থেমে যাবে? দর্শক, সেনাবাহিনী নিয়ে আলোচনা থেমে নেই। সেনাবাহিনী নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। এরই মাঝে আমরা যখন গত পরশুদিন প্রেস ক্লাবের সামনের ঘটনাটা দেখলাম, সাবেক সেনা সদস্যরা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করলেন এবং শেষ বেলায় সেনাবাহিনীকে তাদের উপরে চড়াও হতে দেখা গেল। ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটলো। তখন থেকেই আলোচনা যে সেনাবাহিনী চড়াও হলেন কেন। তার মানে কি সেনাবাহিনী থেকে একটা বার্তা দেওয়া হলো যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে সেটা থেকে পার পাওয়া যাবে না, সেনাবাহিনী এখন থেকে কাউকে ছাড় দেবে না। 5 আগস্টের পর থেকেই সেনাবাহিনী মাঠে রয়েছে, কিন্তু তাদেরকে এই ধরনের লাঠিচার্জ করা কিংবা অ্যাকশনে যাওয়া এরকম ঘটনা খুব একটা দেখা যায়নি। 2-1 ক্ষেত্রে দেখা গেছে যখন ছিনতাইকারী, ডাকাত। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু, সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক, এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।